Friends, welcome to your channel Parthos Physics, where you can learn with fun. তো দেখ আজকে যেটা করাবো সেটা হচ্ছে দেখ কালকে ভিডিও করতে করতে হঠাৎ কী হয়েছে টেকনিক্যাল ফল্টের জন্য টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য লাস্টের দিকে আমি করাচ্ছি অমনি তোর হট করে যেন কী হলো তোর মানে তোর কারেন্টই মনে হয় অফ হয়ে গেল না কী হলো, হ্যাঁ ওরকমই কিছু একটা হয়েছিল। তো ওয়াইফাই তো অফ হয়ে গেছে, আর করতে পারছিলাম না, ঠিক আছে। তো এই কারণের জন্য পরের থেকে আমি শুরু করছি, ঠিক আছে। আর পরে কালকে কী টপিক ছিল মনে করো একটুখানি। কালকে টপিক ছিল হচ্ছে তোর প্রথমে করেছিলাম হচ্ছে যে তড়িৎ স্থিতিশক্তি আধান সমূহের জন্য, কোনো আধান সংস্থার জন্য, মানে যদি দুটো বা দুটোর বেশি আধান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তড়িৎ স্থিতিশক্তি কী করে বের করব। তারপরে ছিল 2 নম্বরে ছিল হচ্ছে এনসিইআরটির একটা বেস্ট এক্সাম্পল। তারপরে 3 নম্বরে ছিল বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ স্থিতিশক্তি। আমরা জানি যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকে সেইখানে যদি কোনো আধানকে তুই নিয়ে আসিস একটা বা দুটো, তাহলে সেই ক্ষেত্রে তো তড়িৎ স্থিতিশক্তি কত হবে সেই আধান সংস্থার, সেইটা আমরা করিয়েছিলাম টপিকে, বলেছিলাম যে টপিক করাবো, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখ বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ স্থিতিশক্তি, এর মধ্যে থাকবে একটি আধান দুটি আধান, এটা আমরা যত আস্তে আস্তে এগোবো তত বুঝতে পারবো যে একটি আধান মানে কি দুটি আধান মানে কি, ঠিক আছে। তো শুরু করছি, বেশি কথা না বলে শুরু করছি। আচ্ছা দেখ এখানে 1 নম্বরে যে টপিকটা রয়েছে এনসিইআরটির যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা সত্যি যদি বুঝতে পারিস তাহলে পরে মানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ধরনের যদি কোনো অঙ্ক আসে যে কোনো আধান সংস্থার টোটাল তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব কত, সেইটা তোরা ডেফিনেটলি করতে পারবি, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো মন দিয়ে প্রথমে বোঝ অঙ্কটা কী বলেছে। অঙ্কটা প্রথমে টুকে নিচ্ছি, এনসিইআরটির এক্সাম্পল থেকে প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি, ঠিক আছে। তো অঙ্কটা হচ্ছে এমন টাইপের, অঙ্কটা আমি পুরো কোশ্চেনটা টুকবো না, জাস্ট একটা ছবি রয়েছে, একটা ডায়াগ্রাম রয়েছে, তো ডায়াগ্রামটা আমরা ফলো করবো, ডায়াগ্রামটা ফলো করে তারপর আমরা জানবো সেখানে কী কী কোশ্চেন বা কী কী প্রশ্ন আমাদের থেকে জানতে চেয়েছে বা উত্তর জানতে চেয়েছে। তো ডায়াগ্রামটা হচ্ছে ঠিক এই ধরনের ডায়াগ্রাম যে 4 কোণায় 4টে এরকম চার্জ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্কোয়ার, বুঝতেই পারছিস দেখে, এটা হচ্ছে একটা স্কোয়ার। তো এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড বা বাহু হচ্ছে তোর স্মল ডি করে, ঠিক আছে। এটার নাম তুই দিয়ে দে এ, এটার নাম তুই দে বি, এটার নাম সি দে, আর এটার নাম ডি দে। আর এখানে চার্জ রয়েছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে আবার প্লাস কিউ, মানে অল্টারনেট করে, বুঝতেই পারছিস, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ, এখানে আবার মাইনাস কিউ। তো এরকম চার্জ রয়েছে। কোশ্চেনটা মন দিয়ে শোন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আমি ইংলিশে দিচ্ছি কোশ্চেনটা কিন্তু এর বাংলা মিনিংটা বলে দিচ্ছি, ঠিক আছে। ওয়ার্ক ডান arranging the 4 charges together লাইক দিস। এর মানেটা কি? মানেটা হচ্ছে তোর এই যে 4টে চার্জ রয়েছে, 4টে চার্জকে তুই যদি এমন করে অ্যারেঞ্জ করিস, অ্যারেঞ্জ মানে একটা স্কোয়ারের মতন করে অ্যারেঞ্জ করিস, তাহলে পরে তুই যখনই অ্যারেঞ্জ করছিস এগুলোকে তখন তোর টোটাল ওয়ার্ক ডান কত বা টোটাল তোর কার্য কত হয়েছে, তুই কতখানি কাজ করলি, এটা তোকে এখান থেকে বের করতে হবে। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ইজ, এখানে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ওয়ার্ক ডান by putting a Q0 charge in the middle of this square. এটার মানে কি? work done by putting a Q0 charge in the middle of this square, মানে আমি যদি মিডিলে, মানে এগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জ রয়েছে কিন্তু, ঠিক আছে। এরপরে মনে কর যে এইখানে যে চার্জগুলো রয়েছে, চার্জগুলোকে আমি কোনো একটা অদৃশ্য ফোর্সের দ্বারা স্থির অবস্থায় রেখে দিয়েছি। মানে দেখ যখনই আমি কোনো অন্য একটা চার্জকে এখানে নিয়ে আসবো তখন কি হবে না, নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের একটা ইন্টারাকশন হবে। তো ইন্টারাকশনের জন্য কি হবে, ইন্টারাকশনের জন্য এই যে 4টে চার্জ রয়েছে এরা কি হতে পারে, এরা তাদের পজিশন চেঞ্জ করতে পারে, কিন্তু আমাদের পজিশন চেঞ্জ করলে দিলে পরে হবে না, আমাদের কি করতে লাগবে, এগুলোকে এইখানে ফিক্সড রাখতে লাগবে। তো
তো ফিক্সড রেখে আমি যদি অন্য একটা চার্জকে মনে কর কিউ নট চার্জকে এইখানে নিয়ে আসি একদম মিডিলে, এটা মনে কর ও পয়েন্ট, তাহলে পরে এক্সট্রা আমার কতখানি ওয়ার্ক ডান করতে হবে। এক্সট্রা কেন বললাম, কারণ দেখ প্রথমে তো তুই অলরেডি নিয়ে চলে এসেছিস চারটে চার্জকে, তখন একটা কাজ করেছিলিস, তারপরে যখন তুই কিউ নট চার্জটাকে নিয়ে আসলি তখন এক্সট্রা একটু কাজ করলি, তো এক্সট্রা কাজটাও তোকে বের করতে হবে যখন তুই কিউ নট চার্জটাকে নিয়ে আসলি। ঠিক আছে, তো চল প্রথম থেকে শুরু করছি, এই কোয়েশ্চেনটা এখানে থাকুক, তো আমরা এখানে চলে আসি। তো এখানে আমাদের প্রথমে জানতে লাগবে এর পেছনে কনসেপ্টটা কী। ঠিক আছে, এর পেছনে কনসেপ্টটা কী সেটা প্রথমে জানতে লাগবে। তো কনসেপ্টটা মন দিয়ে বলছো এখানে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে, কীভাবে আমাদের এগোতে লাগবে, অ্যাপ্রোচটা কী হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। দেখ মনে কর যে এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে কিচ্ছু বলে দেয়নি, যে প্রথমে ইলেকট্রিক ফিল্ড ছিল কি প্রথমে ইলেকট্রিক ফিল্ড ছিল না, এই ধরনের কিন্তু কিচ্ছু বলে দেয়নি। জাস্ট বলেছে যে চারটে চার্জকে আমরা যদি অ্যারেঞ্জ করি একটা স্কোয়ার হিসেবে তাহলে পরে টোটাল ওয়ার্ক ডান কত সেটা আমাদের বের করতে হবে। এবার দেখ যখন ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে কিছু বলে দেবে না তখন আমাদের ধরে নিতে লাগবে যে এখানে প্রথমে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্টের প্রথম কন্ডিশন। ঠিক আছে, তুই যখন এগোচ্ছিস কনসেপ্টে তখন তো একটা নির্দিষ্ট কন্ডিশন মেনে এগোতে হবে। তো প্রথম যে কন্ডিশনটা সেটা কি, সেটা হচ্ছে এখানে প্রথম থেকে যে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড ছিল সেটা কত ছিল, 0 ছিল। তো আমি এখানে লিখতে পারি ই এক্সটার্নাল ইকুয়াল টু 0। এখানে ই ভেক্টর দিয়ে দে। ঠিক আছে, ই ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। 0 ভেক্টর মানে এর মানটা হচ্ছে 0। প্রথমে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ছিল না। এবার দেখ তুই মনে কর এই প্লাস কিউ চার্জটাকে মানে মনে কর এই চার্জ থেকে প্রথমে শুরু করলি, আস্তে আস্তে কী করে করছিস, প্রথমে এই চার্জটাকে নিয়ে আসলি, তারপর এই চার্জটাকে নিয়ে আসলি, তারপর এই চার্জটাকে নিয়ে আসলি, তারপর এই চার্জটাকে নিয়ে আসলি। ঠিক আছে, তুই বিভিন্ন চার্জকে নিয়ে আসতে পারিস। প্রথমে মনে কর তুই এই চার্জটাকে নিয়ে আসলি, তাতেও হবে। প্রথমে এইটাকে নিয়ে আসলি, তাতেও হবে। প্রথমে এইটাকে নিয়ে আসলি, তাতেও হবে। কী করে হবে সেটা যত আমরা এগোবো তত বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথমে মনে কর যে তুই এই যে এ চার্জটা রয়েছে মানে প্লাস কিউ, এটাকে প্রথমে বোর্ডের মধ্যে নিয়ে আসলি, তখন কিন্তু কিচ্ছু ছিল না, কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, কোনো কিচ্ছু ছিল না। জাস্ট তুই এ যেই রয়েছে এটাকে তুই এখানে নিয়ে চলে আসলি। তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে। দেখ যখনই কোনো এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড না থাকবে বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড না থাকবে তখন তুই যখন চার্জটাকে নিয়ে আসছিস তখন কোনো কিছুর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে কি, করতে হচ্ছে না। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে যদি কাজ করতে নাই হয় তাহলে পরে ওয়ার্ক ডান তখন কত হবে, ওয়ার্ক ডান তখন হবে 0। ঠিক আছে, তার মানে এখানে আমি এমন করে লিখি যে W1 এটার কারণে W1 যেটা হবে সেটা কত হবে 0। কেন, কারণ ইলেকট্রিক ফিল্ড নেই, তো কোনো কিছুর বিরুদ্ধেই তো কাজ করতে হচ্ছে না আমাকে জাস্ট একটা চার্জকে এখানে প্লেস করতে হবে। তো কোনো কিছুর বিরুদ্ধে যদি কাজ নাই করি তাহলে পজিটিভ ওয়ার্ক ডান কত হবে, 0 হবে, সিম্পল বিষয়। তো এখানে W1 ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। এইবার তুই কী করলি, একটা মজার জিনিস করলি। মজার জিনিসটা হচ্ছে যে তুই এই মাইনাস কিউ চার্জটাকে এখন তুই বি পজিশনে নিয়ে চলে আসলি। তো এখন বি পজিশনে যদি তুই নিয়ে চলে আসিস তাহলে পরে তখন তুই ওয়ার্ক ডান কত করছিস। তো এবার মন দিয়ে বলছ, দেখ তুই যখনই এই প্লাস কিউ চার্জটাকে নিয়ে চলে এসেছিস তখন অলরেডি তো এই চার্জটা রয়েছে। ঠিক আছে, তো এই চার্জটা যখন রয়েছে তার মানে কি এর আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড অলরেডি তৈরি করে রেখেছে। ঠিক আছে, তো কনসেপ্টের দ্বিতীয় কন্ডিশন কি, যে তড়িৎ ক্ষেত্র কার জন্য, তড়িৎ ক্ষেত্র কার জন্য, বা তড়িৎ ক্ষেত্র অফ লিখি, বা তড়িৎ ক্ষেত্র অফ, বাংলা প্লাস ইংলিশ, তড়িৎ ক্ষেত্র অফ কার জন্য, প্লাস কিউ চার্জের জন্য বা এ চার্জের জন্য লিখে দিই, প্লাস এ। ঠিক আছে, সরি, তড়িৎ ক্ষেত্র অফ এর জন্য তড়িৎ ক্ষেত্র। তার মানে দেখ এখানে এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সেটা এখন অলরেডি কিন্তু রয়েছে। এখন তুই মাইনাস কিউ চার্জটাকে বি পজিশনে নিয়ে চলে এসেছিস। তো এখন তোর কত করতে হবে ওয়ার্ক ডান সেটা আমাকে বের করতে লাগবে। প্রথমে জান এখানে ওয়ার্ক ডান করতে হচ্ছে কি হচ্ছে না। দেখ এখানে কিন্তু ওয়ার্ক ডান করতে হচ্ছে, কেন বলতো, কারণ ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে তোকে কাজ করতে লাগছে। এবার দেখ বিরুদ্ধে কাজ করতে লাগছে বা সাপেক্ষে কাজ করতে লাগবে সেটা আমরা পরে জানবো, সেটা আমরা সাইন চেক করলে পুরো বুঝতে পারবো। যদি সাইন পজিটিভ হয় তার মানে বিরুদ্ধে কাজ করতে হবে, যদি সাইন নেগেটিভ হয় তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে কাজ করতে লাগবে, মানে তখন ইলেকট্রিক ফিল্ড নিজেই কাজ করছে, আমাদের কাজ করার দরকার নেই। পজিটিভ ওয়ার্ক ডান সবসময় মাথায় রাখবি, এটা আমি করিয়েছি কিন্তু প্রচুরবার করিয়েছি, 2 নম্বর ভিডিওতে নাকি 3 নম্বর ভিডিওতে যত সম্ভব পড়িয়েছিলাম। ঠিক আছে, প্লে লিস্ট চেক করলে পরে বুঝতে পারবি। সেখানে কী বলেছিলাম, সেখানে বলেছিলাম যে যখনই পজিটিভ ওয়ার্ক ডান হয় সেই ওয়ার্ক ডান সবসময় যে এক্সটার্নাল ফিল্ড যে এক্সটার্নাল এজেন্ট বা বহিস্থ যে সংস্থা সেটার সাপেক্ষে আমাদের বিচার করতে লাগে যে সেখানে ওয়ার্ক ডান পজিটিভ নাকি নেগেটিভ। তো পজিটিভ ওয়ার্ক ডান মানে কি, যে কোনো বহিস্থ সংস্থা বা কোনো এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করছে সেটা কারোর বিরুদ্ধে করলে পরে পজিটিভ, বা সেটা যদি ফিল্ড নিজেই করে তবে নেগেটিভ।
এটা আমরা জেনেছিলাম। তো এখানে তাই হবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে রেখেছে অলরেডি। তো এই কারণে কী হবে, যখনই আমি এই চার্জটাকে নিয়ে আসবো তখন এর বিরুদ্ধে বা এর সাপেক্ষে যাই বলিস না কারণ একটা কাজ করতে হবে। কে কাজ করবে? আমি কাজ করব। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এখানে যে কাজটা বোঝাচ্ছি আমি সেটা মনে কর W2 দিয়ে বোঝাচ্ছি। তো এখন W2 মানটা বের করো। W2 মানটা কত হবে বল? দেখ, এই প্লাস কিউ চার্জের জন্য এই বি পয়েন্টে একটা বিভব তৈরি হবে। তো বিভবের মান কত বল? বিভবের মান হচ্ছে Q/4πε0 ইন্টু ডি। ডি কিনা বল? এটাই তো বিভবের মান। এবার বিভবের সঙ্গে তুই যখনই চার্জ গুণ করে দিবি, চার্জ মানে যেই চার্জটাকে তুই এই বি পয়েন্টে নিয়ে আসলি সেই চার্জটা তোকে গুণ করতে লাগবে, তাই তো? কারণ দেখ, এর জন্য বিতে বিভব যদি মনে করো ভি হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে যখন এই পয়েন্টে নিয়ে আসবো তখন যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে ভি। এখন এখানে তো একক ধনাত্মক আধান নেই, এখানে কি রয়েছে? মাইনাস কিউ চার্জ বা মাইনাস কিউ আধান। তো কেমন করে বের করব? একক ধনাত্মকের জন্য যদি ওয়ার্ক ডান বা কাজ যদি ভি হয় তাহলে মাইনাস কিউর জন্য কাজ কত হবে? আমরা কী করবো? ভি এর সঙ্গে মাইনাস কিউ গুণ করে দেবো। তো ভি কত? এটাই তো ভি, Q/4πε0 ইন্টু ডি। ভিটা কার জন্য হচ্ছে? মন দিয়ে বোঝ, ভিটা হচ্ছে এই প্লাস কিউ চার্জের জন্য, মানে যে এ পজিশনে রয়েছে। তো ভি এর সঙ্গে তুই মাইনাস কিউ গুণ করে দে। তো মাইনাস কিউ গুণ করলে পরে কত হবে? মাইনাস কিউ স্কোয়ার। এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছিস, তুই যে ওয়ার্ক ডানটা করছিস এখানে তুই এক্সটার্নাল ফিল্ড, আরে দূর, এখানে তুই এক্সটার্নাল এজেন্ট, তুই যে ওয়ার্ক ডানটা করছিস সেটা এখানে কি হচ্ছে? নেগেটিভ। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এখানে তুই কাজ করছিস না, এখানে কাজ করছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। এখানে তুই যদি কারোর বিরুদ্ধে কাজ করতিস তাহলে সেটা হতো পজিটিভ, কিন্তু এখানে তুই করছিস না কাজ, এখানে নেগেটিভ আসছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড নিজেই করছে। ইলেকট্রিক ফিল্ড নিজেই রাজা। ইলেকট্রিক ফিল্ড তোকে কী বলবে? ভাই তুই চুপ কর, আমি আমার কাজ করে যাচ্ছি, তুই চুপ কর, তুই তোর মতন থাক, তোর পজিটিভ কাজ করার দরকার নেই, যা কাজ করছি আমি করছি। তো এখানে ইলেকট্রিক ফিল্ড কাজটা করছে, বুঝতে পারছিস? তো এখানে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস, এই কারণে মাইনাস আসছে। ঠিক আছে, তো এখানে লিখে দিই যে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড। এবার প্রশ্ন আসছে এখানে ইলেকট্রিক ফিল্ড কোনটা? কোন ইলেকট্রিক ফিল্ড? এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা এর জন্য তৈরি হয়েছে, বোঝা গেল? যেটা এর জন্য তৈরি হয়েছে, কারণ এখানে তো কোনো চার্জ ছিল না আগে, প্রথমে এ, তারপরে এর পরে বি। তো এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটাই এটা, বোঝা গেল? এখানে W2, আর W2টা কিন্তু অবশ্যই এক্সটার্নাল এজেন্টের জন্য। এই যে W1 লিখছি, W2 লিখছি, এগুলো কিন্তু সব এক্সটার্নাল এজেন্টের জন্য। এটা পরে লিখে দেবো একটা নোট করে যে W1 W2টা কার, অ্যাকচুয়ালি কার কাজ। ঠিক আছে, এরপরে চলে যায় 3 নম্বরে। দেখ 3 নম্বরে পরে তো বুঝতে পেরে গেছি, মনে কর এই চার্জটাকে, প্লাস কিউ চার্জটাকে সি পজিশনে আমি নিয়ে আসবো। তো এখানে যদি আমি আনি তাহলে দেখ কার কার বিরুদ্ধে কাজ করতে লাগছে। প্রথমে তো এই এ পজিশনে যে চার্জটা রয়েছে প্লাস কিউ চার্জ, এর কারণে যে বিভব সেটার জন্য একটা ওয়ার্ক ডান হবে, আবার মাইনাস যে কিউ চার্জটা রয়েছে সেটার জন্য একটা ওয়ার্ক ডান হবে। কারণ দেখ দুটোর কারণেই তো এখানে একটা বিভব তৈরি হবে, সেই বিভবের সঙ্গে তুই প্লাস কিউটা গুণ করে দিবি। তার মানে কি? তার মানেটা হচ্ছে এটার কারণে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেটার বিরুদ্ধেও তোকে কাজ করতে লাগছে, আর এই মাইনাস কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেটার কারণেও তোকে কাজ করতে লাগছে। সিম্পল না? তো দুটোর জন্যই যে ওয়ার্ক ডান সেটা তোকে এখানে বের করতে লাগবে। ঠিক আছে, তো এখানে কার কার কারণে হবে তড়িৎ ক্ষেত্র? এখানে তড়িৎ ক্ষেত্র হবে এর জন্য হবে, আবার দেখ বি এর জন্য হবে, দুটোর জন্যই হবে। এখন প্রথমে ছিল এ, প্রথমে কিছুই ছিল না, তারপরে এ আসলো, তারপরে এ আর বি আসলো। তো এখানে মনে করো আমি যদি W3 দিয়ে এটাকে ডিনোট করি, W3 কত হবে? প্রথমে এর জন্য চলে আয়, এর জন্য কত হবে? দেখ এর জন্য এই সি পয়েন্টে বিভব প্রথমে বের কর। সি পয়েন্টে বিভব কত? Q/4πε0। দেখ এটা হচ্ছে ডি, এটা ডি, তাহলে এটা কত হবে? √2D, √2D। ঠিক আছে, আর তুই প্লাস কিউ চার্জকে নিয়ে আসছিস, তার মানে এখানে প্লাস কিউ গুণ করতে লাগবে, তার মানে এখানে কি হচ্ছে? কিউ স্কোয়ার। এটা গেল এ এর জন্য। এবার চলে বি এর জন্য। বি এর জন্য তো প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে নে, কেন বলতো? কারণ এটা মাইনাস কিউ আছে আর এটা প্লাস কিউ আছে, তো গুণ করলে তো অবভিয়াসলি মাইনাসই হবে, তো একবারে মাইনাস চিহ্ন আগেই দিয়ে নে। তো এটা হচ্ছে কিউ স্কোয়ার
4πε0 ইন্টু ডি। তো এখান থেকে তুই কমন নিতে পারিস, অসুবিধা নেই, কমন নিয়ে নে Q²/4πε0 ইন্টু ডি। এখানে কি হচ্ছে দেখ, 1/√2 - 1। তো বুঝতেই পারছিস এই যে ওয়ার্কডানটা হবে মানে W3, মানে যেটা তুই করছিস এক্সটার্নাল এজেন্ট, এই যে ওয়ার্কডানটা হচ্ছে সেটা দেখ নেগেটিভ হবে। কেন বলতো? কারণ দেখ 1/√2 যে মান সেটা কিন্তু একের থেকে ছোট। তো এটা যদি ছোট হয় তাহলে এটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। এর মানেটা কি বলতো? এর মানেটা হচ্ছে দেখ বুঝতেই পারছিস যে এর জন্য সি পয়েন্টে যা বিভব হবে, বি এর জন্য সি পয়েন্টে বিভব বেশি হবে। কেন বলতো? কারণ দূরত্বের হেরফের, এটার থেকে এটার দূরত্ব বেশি তো বিভব কম, এটার থেকে এটার দূরত্ব কম তার মানে বিভব বেশি। তো মাইনাস কিউ চার্জটা ডমিনেট করবে। ডমিনেট করবে মানে এর জন্য যে ওয়ার্কডানটা, মানে এই দুটো চার্জের জন্য যে টোটাল ওয়ার্কডানটা সি পয়েন্টে সেটা কী হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? তার মানে সি পয়েন্টে যে ওয়ার্কডানটা হচ্ছে W3 কার কার জন্য? এর জন্য, বি এর জন্য, সেটা নেগেটিভ হচ্ছে। মানে এখনও পর্যন্ত কিন্তু আমার দ্বারা যে ওয়ার্কডান সেটা কিন্তু এখনও কিন্তু পজিটিভ হয়নি। ঠিক আছে? শুধুমাত্র হয়েছিল কোথায়? এই জায়গাটা, হ্যাঁ এখনও পর্যন্ত পজিটিভ হয়নি, কিন্তু এখানেও নেগেটিভ রয়েছে, এখানেও নেগেটিভ রয়েছে। কেন বলতো? কারণ দেখ প্রথমে তুই নেগেটিভ চার্জ নিয়ে এসেছিস, তার জন্য নেগেটিভ ওয়ার্কডান। তারপরে এইখানে যখনই চার্জ নিয়ে আসলি তখন কি হচ্ছে দেখ, তখন এটার কারণে বিভব কমছে, এটার কারণে বিভব বাড়ছে। তার মানে সেই মাইনাস কিউ চার্জে কিন্তু এখনও পর্যন্ত জিতে রয়েছে। এরপর দেখা যাক কে জেতে, পাকিস্তান না ইন্ডিয়া। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, তো চলে আসি আমি ফোর্থ কন্ডিশনে, এটা হচ্ছে লাস্ট কন্ডিশন। ঠিক আছে, এবারে মাইনাস কিউ চার্জটাকে নিয়ে আসলি। দেখ এখন যখন মাইনাস কিউ চার্জটাকে তুই নিয়ে চলে আসবি তখন কি হচ্ছে, এর জন্য যে তড়িৎ ক্ষেত্র তার বিরুদ্ধেও কাজ করতে হবে, বি এর জন্য যে তড়িৎ ক্ষেত্র তার বিরুদ্ধেও কাজ করতে হবে, আবার সি এর জন্য যে তড়িৎ ক্ষেত্র তার বিরুদ্ধেও কাজ করতে লাগবে। তার মানে তিনটে চার্জের বিরুদ্ধে, তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে তোকে কাজ করতে লাগবে। তার মানে এখানে তড়িৎ ক্ষেত্র কার কার জন্য হচ্ছে? তড়িৎ ক্ষেত্র অফ এ, বি অ্যান্ড সি, তিনটের জন্য। তো এখানে আমি প্রকাশ করছি এটাকে W4 দিয়ে। প্রথমে এর জন্য চলে আয়, এর জন্য এই পয়েন্টে যে ওয়ার্ক ডান করতে হচ্ছে, মানে এর কারণে তুই যখন নিয়ে আসছিস চার্জটাকে তখন এর জন্য যে তড়িৎ ক্ষেত্র তার বিরুদ্ধে কত কাজ করতে লাগছে, তার বিরুদ্ধে বা তার সাপেক্ষে যাই বলিস না কেন, প্রথমে বের কর। প্রথমে যদি বের করি দেখ এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে প্রথমেই মাইনাস কিউ স্কোয়ার করে দেয়। ঠিক আছে, ইন্টু ডি। বুঝতে পারছিস কেন ডি হচ্ছে? এ থেকে ডি এর ডিস্টেন্স ডি। এরপরে বিতে চলে আয়, বিতে দেখ এখানে কী রয়েছে? মাইনাস কিউ, তার মানে কত হবে? প্লাস কিউ স্কোয়ার √2 ইন্টু ডি, কারণ এই দূরত্বটা হচ্ছে √2d। ওকে, এরপরে চলে আয় এর জন্য কত হচ্ছে দেখ? প্লাসে মাইনাসে মাইনাস, মানে এখানে হচ্ছে মাইনাস। ওকে, আর আছে? আর নেই, কমপ্লিট। এই তিনটেই। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস কাজ কর, কমন নিয়ে নে। Q²/4πε0 ডি কে কমন নিয়ে নে, তার মানে এখানে ভেতরে পড়ে থাকছে তোর 1/√2। একটা জিনিস খেয়াল করে দেখ, এইখানে না, হ্যাঁ ঠিক আছে, এখানে এটা দেখ মাইনাস মাইনাস, দেখ এখানে একই টার্ম রয়েছে, মাইনাস এটা, তার মানে এখানে -2 হচ্ছে, তার মানে এখানে -2 হবে। ওকে, বুঝতে পেরেছিস? এমন টাইপের এখানে -2 হবে, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে। তার মানে দেখ সব শেষ পর্যন্ত তুই যেই কাজটা করলি মানে W4, ঠিক আছে, এখানে কিন্তু তোর টোটাল যোগ করিস না আবার। ঠিক আছে, হ্যাঁ টোটাল যোগ করতে হবে, সরি টোটাল যোগ করতে হবে, যে W1, W2, W3, W4, সরি টোটাল যোগ করতে হবে। টোটাল যোগ করে দেখতে লাগবে তোর ওয়ার্ক ডান কত হচ্ছে। তো যোগ করে নে প্রথমে, তাহলে টোটাল ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। তো টোটাল ওয়ার্ক ডান কত? W = W1, W2, W3 প্লাস W4। তো এখানে যদি তুই হিসেব করিস তবে এটা 0 হচ্ছে। ওকে, W2 কত হচ্ছে বল? -Q², এখানে -Q হবে, -Q²। W3 হচ্ছে তোর
দেখ এটা কিন্তু সব জায়গাতেই রয়েছে, কিউ স্কোয়ার বাই 4πε নট ইন্টু ডি, এটা কিন্তু সব জায়গাতেই রয়েছে। ঠিক আছে, তারপরে এইটা क्या सोचता हूँ मैं क्या जानता हूँ। এবার তুই এটাকে কমন নিতে পারিস, এই এটাকে কিউ স্কোয়ার বাই 4πε নট ইন্টু ডি। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? অঙ্ক ছোট করবি, সিম্পল করে দিবি। তাহলে এটা ব্র্যাকেটে থাকছে -1 প্লাস 1/√2 -1 প্লাস 1/√2 -2, তার মানে এখানে তোর হচ্ছে -4। তার মানে এখানে তোর হচ্ছে √2 - 4, এমন টাইপের কিছু একটা হচ্ছে, √2 - 4। দাঁড়া এক মিনিট অ্যান্সার দেখে নিই। এক্স্যাক্টলি, একদম ঠিক আছে, √2 - 4। ঠিক আছে, বা তুই এটাকে এমন করে করতে পারিস, মাইনাস চিহ্নটা আগে নিয়ে চলে যায়, তারপরে 4 - √2, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেগেটিভ। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? টোটাল যে ওয়ার্ক ডানটা বেরোচ্ছে এইটা, সেটা কি হচ্ছে? নেগেটিভ। এর মানেটা কি বল দেখি। দেখ এতক্ষণ পর্যন্ত মন দিয়ে বোঝ, এতক্ষণ পর্যন্ত এই যে W1 W2 W3 W4 এইগুলো যে আমরা করছিলাম, এগুলো কি করছিলাম? এগুলো এই যে ওয়ার্ক ডানগুলো রয়েছে, এই যে কার্যগুলো রয়েছে, সেগুলো কার কার্য? ইলেকট্রিক ফিল্ডের নাকি আমার, মানে এক্সটার্নাল এজেন্টের? এগুলো কিন্তু সব এক্সটার্নাল এজেন্টের কার্য। তার মানে এগুলোকে তুই যখন যোগ করছিস তখন তুই কী পাচ্ছিস? নেগেটিভ পাচ্ছিস। খুব ভালো কথা। তার মানে তুই যেই কাজটা করছিস সেটা নেগেটিভ। এর মানেটা হচ্ছে এখানে কিন্তু তুই কাজ করছিস না, এখানে কে কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে যদি তুই দেখিস তাহলে ওয়ার্ক ডান হবে পজিটিভ, কিন্তু তোর সাপেক্ষে তুই যদি দেখিস তাহলে ওয়ার্ক ডান হবে নেগেটিভ। তো এখানে যেই কাজগুলো হচ্ছে W1 W2 W3 W4 টোটাল যে ওয়ার্ক ডান সেটা কি হচ্ছে? তোর দ্বারা কার্য। তার মানে তোর দ্বারা যে কার্য সেটা হচ্ছে এখানে নেগেটিভ, মানে তুই কিন্তু অবশেষে হারলি, তুই হারলি। আচ্ছা আচ্ছা, এখানে একটা ভালো জিনিস রয়েছে। কী জিনিস রয়েছে একটু মন দিয়ে বোঝা যাক। মনের মধ্যে একটা কোশ্চেন আসবে, মন দিয়ে বোঝ কিন্তু কোশ্চেনটা। মনের মধ্যে একটা কোশ্চেন আসবে যে দাদা এই যে তুমি করলে যে প্রথমে এই প্লাস কিউ চার্জটাকে নিয়ে আসলে এতে, তারপর মাইনাস কিউকে বিতে, তারপর প্লাস কিউকে সিতে, মাইনাস কিউকে ডিতে, এমন করে করে তুমি নিয়ে আসলে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ নিয়ে আসলে। আচ্ছা আমি যদি এটা করি যে প্রথমে মনে কর প্লাস কিউ চার্জকে নিয়ে আসলাম, তারপরে নিয়ে আসলাম এটাকে মাইনাস কিউ চার্জকে ডিতে, তারপর আবার বিতে মাইনাস কিউ চার্জকে, তারপর আবার প্লাস কিউ চার্জকে সিতে, তখন কি হবে? দেখ সবার প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুই যখন কোনো চার্জকে নিয়ে আসছিস, তুই যখন কোনো কাজ করছিস, তখন সবার প্রথমে তোকে দেখতে লাগবে তার এন্ড রেজাল্টটা কী। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এখানে যখন তুই ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বের করছিস বা ওয়ার্ক ডান বের করছিস, তখন থেকে দেখতে লাগবে যে এই যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, এই অ্যারেঞ্জমেন্টের এন্ড রেজাল্টটা কী। এন্ড রেজাল্ট বলতে এই যে তুই অ্যারেঞ্জমেন্টটা করছিস, সেই অ্যারেঞ্জমেন্টটা লাস্টে কেমন দেখতে লাগবে। এবার দেখ এই অ্যারেঞ্জমেন্টটায় তুই এ এর পরে ডিকে নিয়ে আয়, ডি এর পরে বিকে নিয়ে আয়, বি এর পরে সিকে নিয়ে আয়, তো অ্যারেঞ্জমেন্ট দেখতে তো এমনই হবে রে বাবা। অ্যারেঞ্জমেন্ট তো চেঞ্জ হবে না। অ্যারেঞ্জমেন্ট মানে কি? অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে একটা সজ্জা। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে সজ্জা। মনে কর একটা তুই বিয়ে বাড়িতে গেছিস, ঠিক আছে, বিয়ে বাড়িতে মনে কর একটা ঘরের মধ্যে বউ বসেছে মনে কর এক কোণাতে, ঠিক আছে, বউ তো সবাই লাস্টে আসে, সেজে গুজে সব কিছু করে, তারপর মোটামুটি 7 থেকে 8 ঘন্টা পরে বউ আসে। বউ মনে কর ঘরের একদম বসেছে লাস্টে, ঠিক আছে, বউ লাস্টে বসেছে। এই পাশে মনে কর বা দিকে মনে কর যে শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুরবাড়ি বলছি কেন, বাপের বাড়ির লোকজন বসে যায়, ডান দিকে শ্বশুরবাড়ির লোকজন বসে যায়, সব কিছু বসেছে এমন করে, ঠিক আছে। তো মনে কর প্রথমে বাপের বাড়ির লোক আসলো, তারপরে মনে কর শ্বশুরবাড়ির লোক আসলো, তারপরে মনে কর বউ আসলো, বউ বসলো ওখানে গিয়ে, ঠিক আছে। এইবারটা মনে কর এটা যদি এমন হতো যে বউ প্রথমে চলে এসছে, দুর্ভাগ্যবশত বউ মেকআপ ছাড়াই চলে এসছে মনে কর, প্রথমে এসে ওখানে বসে গেছে কোনাতে, তারপরে শ্বশুরবাড়ির লোক, তারপরে বাপের বাড়ির লোক এসছে। এবারটা মনে কর যদি এমন করে বসে, তাহলে পরে কি সজ্জা চেঞ্জ হয়ে যাবে? সজ্জা মানে কি? তাহলে পরে এই যে ঘরের পজিশনটা সেটা কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ বাপের বাড়ির বউ সেই
বাপের বাড়ির লোক সেই বাঁ দিকেই বসবে, শ্বশুর বাড়ির লোক সেই ডান দিকেই বসবে, বউ সেই কোণাতেই বসবে। বুঝতে পেরেছিস? তার মানে দেখ, এটা আগে আসুক পরে আসুক এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে অ্যারেঞ্জমেন্ট সেইটা শেষে গিয়ে বা এন্ড রেজাল্টটা কী দিচ্ছে, এন্ড রেজাল্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যদি বউ কোণাতে না বসে মাঝখানে বসতো তাহলে পরে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতো, কিন্তু বউ তো কোণাতেই বসেছে, তার মানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু চেঞ্জ করছে না এখানে। তা অ্যারেঞ্জমেন্ট যদি চেঞ্জ না করে ঠিক এমন টাইপের যে চার্জ তুই পরে আন আগে আন, প্রথমে মনে করে এটাকে চলে আসলাম, তারপরে এটাকে নিয়ে আসলাম, তারপরে এটাকে, তারপরে এটাকে, তাহলে পরে কিন্তু একই রেজাল্ট বেরোতো। মানে এখানে হচ্ছে এন্ড রেজাল্টটা, অ্যারেঞ্জমেন্টের যে এন্ড রেজাল্টটা সেটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে তুই কীভাবে এই চার্জগুলোকে নিয়ে এসছিস, কোন পথে নিয়ে এসছিস সেটাও ইম্পর্টেন্ট না, কীভাবে নিয়ে এসছিস, কোন পথে নিয়ে এসছিস, কোনটাকে আগে নিয়ে এসছিস, কোনটাকে পরে নিয়ে এসছিস, এই তিনটের মধ্যে একটাও ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি, তো লাস্টে দেখতে কেমন লাগছে। যদি এরকম হতো, যদি এটা এমন হতো যে মনে কর ত্রিভুজের মতন যদি দেখতে হতো এটা, তখন কী হতো, তখন আমরা চেঞ্জ করতো। কিন্তু এটা দেখ পুরো স্কোয়ার হয়েছে, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। যদি এমন হতো যে এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে পরে চেঞ্জ করতো। কিন্তু এখানে তো সেমন হচ্ছে না, এখানে কেমন হচ্ছে প্লাস মাইনাস। এরপরে তুই যা খুশি কর, যা খুশি করার পরে তোর দেখে এখানে প্লাস মাইনাস যদি থাকে তাহলে পরে অ্যারেঞ্জমেন্ট একই রয়েছে, তার মানে এখানে যে তোর ওয়ার্ক ডান হবে সেটা কিন্তু এই রেজাল্টটা বা অ্যান্সারটা কিন্তু এটাই বলবে। ক্লিয়ার কিনা বল, কমেন্ট সেকশনে জানা, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানা যে দাদা আমার এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? নয়তো তোরা কোশ্চেন কর ওখানে গিয়ে যে দাদা এই জায়গাটা ক্লিয়ার হয়নি, আরেকবার বোঝাও, পরে ভিডিও তুমি বুঝে দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই জন্য এখানে কী করেছো, নেগেটিভ ওয়ার্ক ডান। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এর মধ্যে দেখ একটা কোশ্চেন করাতে কতক্ষণ টাইম লাগছে, তার মানে কনসেপ্ট দেখেছিস মধ্যে কতখানি কনসেপ্ট রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে যেই কনক্লুশন, কনসেপ্টের পরে চলে আসি কনক্লুশনটা কি, কনক্লুশনটা হচ্ছে যে আধান সংস্থার জন্য মোট আধান সংস্থার জন্য মোট তড়িৎ স্থিতিশক্তি মানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আধানগুলোর শেষ অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। নির্ভর করে। ওকে, দিস ইজ দ্য কনক্লুশন। এটা কি? এটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে? মানে আমরা এখান থেকে এটা শিখতে পারলাম, এটা হচ্ছে আসল জিনিস যেটা আমরা শিখতে পারলাম। মান তো তোমরা তো এমনি বের করতে পারবি, মান আবার বের করার কি আছে, এমন করে করবি, হিসাব করবি, মান বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ইম্পর্টেন্ট তো এটা, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেনে। তো এরই 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি একটা কিউ নট চার্জকে একদম মিডিলে নিয়ে আসি, এই স্কোয়ারের যদি একদম মিডিলে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে এক্সট্রা যে ওয়ার্ক বা এক্সট্রা যে কাজ সেটা কত? এবার দেখ, তাহলে পর আমার কী করতে লাগবে, একই জিনিস সবগুলো চার্জের জন্য বের করতে লাগবে এখানে বিভব কত, ঠিক আছে? তারপরে কিউ নট গুণ করে দাও। তো দেখ, সবগুলো চার্জের জন্য একটা একটা করে বের করার দরকার নেই, কেন বলতো? কারণ দেখ, এখানে তুই দেখে বুঝতেই পারছিস যে প্রত্যেকটা চার্জের থেকে এই মিডিল যে পয়েন্টটা রয়েছে তার দূরত্ব কিন্তু সেম। তাহলে তার দূরত্ব যদি সেম হয়, তোরাই আমাকে বল, প্লাস কিউ চার্জের জন্য যদি এখানে বিভব ভি হয়, তাহলে মাইনাসের জন্য কী হবে? মাইনাস বি। আবার প্লাস কিউর জন্য প্লাস বি, আবার মাইনাস কিউর জন্য মাইনাস বি। তার মানে প্লাস বি মাইনাস বি, প্লাস বি মাইনাস বি, টোটাল বিভব কত হচ্ছে? 0। তো টোটাল বিভব 0, তার মানে কি হচ্ছে, কিউ নট চার্জটাকে তুই যখন এখানে নিয়ে চলে আসবি তখন ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে 0, কারণ বিভব 0 প্রত্যেকটা চার্জের জন্য, তার মানে ওয়ার্ক ডান কত হচ্ছে? 0। বোঝা গেল? তো এটা তো এমনিই পারবি, এটা হচ্ছে একটা এক্সট্রা কোশ্চেন। তার মানে এক্সট্রা যে ওয়ার্ক ডান করছিস তুই,
সেটা কত হচ্ছে, এক্সট্রা যে ওয়ার্ক ডান সেটা মনে করো আমি বোঝাচ্ছি এরকম করে ডাব্লিউ এক্স ই এক্স টি, এটা হচ্ছে এক্সট্রা, নট এক্সটার্নাল এজেন্ট। এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্টও হবে আবার এক্সট্রা হবে, তো এটা কত হচ্ছে 0। কারণটা কি, কারণ এই যে পয়েন্টটা মিডিল পয়েন্টটা এখানে বিভবটা সবগুলো চার্জের জন্য যে বিভব সেটাও শূন্য, এই কারণের জন্য এখানে যে ওয়ার্ক ডানটা তুই করছিস এক্সটার্নাল এজেন্ট করছে সেটাও শূন্য। ঠিক আছে, এই গেল টোটাল অঙ্ক, ভাব তুই, এই গেল টোটাল অঙ্ক। ঠিক আছে, এরপরে চলে আসি সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন মানে সেকেন্ড টপিকে, সেকেন্ড সাব টপিকে চলে আসি। সেকেন্ড যে সাব টপিকটা সেটা হচ্ছে বুঝতে পেরেছিস, এই গেল অঙ্ক। আমি জানি এত পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি মানে এগুলো আগে দেখার আগেই সবাই স্কিপ করে চলে গেছে। ঠিক আছে, থোড়ি মানুষের পড়াশোনা শিখতে হবে, ভ্লগ দাও, ভ্লগ আর গেম দাও, তারপরে সেই আনন্দ, কেরিয়ার চলে যাক। ঠিক আছে, ভ্লগ দাও আর গেম দাও, তাহলে পরে সেই আনন্দ, সেই। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি অফ এ সিঙ্গেল চার্জ। এরপরে চলে আসি টপিকে পোটেনশিয়াল এনার্জি ইন অ্যান এক্সটার্নাল ফিল্ড। এইটা যেটা সেটা হচ্ছে তোর 2 নম্বরে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে মানে এক্সটার্নাল ফিল্ডে পোটেনশিয়াল এনার্জি মানে তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, আচ্ছা এখানে প্রথমে করি একটা আধানের জন্য। প্রথমে জিনিসটা বোঝ, তারপরে অটোমেটিক্যালি নিজেই পারবি বের করতে। একটা আধান মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে দেখ, প্রথমে যখন আমরা করেছিলাম একদম ফার্স্টের ভিডিও মানে কালকের ভিডিও, কালকের ভিডিওতে আমরা যখন করেছিলাম তখন কি করেছিলাম যে সেখানে প্রথম থেকে কোনো এক্সটার্নাল ফিল্ড ছিল না, ইলেকট্রিক ফিল্ড ছিল না। তখন আমরা একটা একটা করে চার্জ নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর দেখেছিলাম যে টোটাল আধানের জন্য বা টোটাল আধান সংস্থার জন্য ওই তৈরি করতে যে ওয়ার্ক ডানটা হয়েছে বা কার্যটা হয়েছে সেটা কত, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে কি করব দেখ, এখানে প্রথম থেকে একটা এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, মানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড রয়েছে, একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র রয়েছে। এবারে যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রটা রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রে এখন তুই চার্জগুলোকে নিয়ে আয়। মানে আগে কি করেছিলিস, তড়িৎ ক্ষেত্র ছিল না, চার্জগুলোকে নিয়ে এসেছিলিস, এখন তড়িৎ ক্ষেত্র আছে, চার্জগুলোকে নিয়ে চলে আয়। তারপর দেখ কী ঘটে। তো এখানে প্রথমে মনে কর আমি একটা আধানকে নিয়ে আসলাম, তো একটা আধানকে নিয়ে এসে দেখি না কী হয়, দেখি না কত বেরোয় ওয়ার্ক ডান। ঠিক আছে, তো দেখ মন দিয়ে বোঝ। ঠিক আছে, তো মনে কর এইখানে, ঠিক আছে, তো এইখানে মনে কর একটা নির্দিষ্ট পয়েন্টে বা মনে কর একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে যেটা কিনা ই। ঠিক আছে, তো একটা যদি ইলেকট্রিক ফিল্ড থাকে অবভিয়াসলি সব পয়েন্টে একটা করে বিভব থাকবে, তড়িৎ বিভব থাকবে। তো বিভবটাকে মনে করো আমি বললাম ভি। এবার দেখ হতে পারে, মন দিয়ে বোঝ, ঠিক আছে, হতে পারে যে এই যে ইলেকট্রিক ফিল্ড সেটা ইউনিফর্ম হতে পারে, আবার নন ইউনিফর্মও হতে পারে। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান এবং এর ডিরেকশন সেম। আর নন ইউনিফর্ম মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান বিভিন্ন এবং তার ডিরেকশনও বিভিন্ন। তো এখানে দেখ ই আর ভি যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আর এর ফাংশন। আর মানে কি, অবস্থান ভেক্টরের ফাংশন। এই দুটো ইলেকট্রিক ফিল্ডও আর সঙ্গে সঙ্গে এই ভিটাও তড়িৎ বিভবও। ঠিক আছে, এইবারটা দেখ আগে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে অলরেডি, এবার তুই চার্জগুলোকে নিয়ে চলে আসছিস। এবার তুই একটা চার্জকে মনে কর নিয়ে আসলি, একটা চার্জ মনে কর প্লাস কিউ, এই চার্জটাকে তুই যখন একটা পয়েন্টে নিয়ে আসবি তখন কি পরিমাণ কার্য করতে লাগবে। দেখ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে অলরেডি, সেই কারণে একটা বিভব রয়েছে অলরেডি। এই বিভবে তুই যখন প্লাস কিউ চার্জটাকে নিয়ে এসছিস তখন টোটাল ওয়ার্ক ডান কত বল, কত ওয়ার্ক ডান টোটাল ওয়ার্ক ডান হবে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এখানে আর করে দে ভি আর, তার মানে বুঝতে পারলি এটা কিউ ভি আর। এর মানেটা কি, যে এই ভিটা হচ্ছে সেই পয়েন্টের ভি যেই পয়েন্টের পজিশন ভেক্টর আর, কোথা থেকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে। কারণ দেখ তোর তো অবশ্যই একটা পজিশন নিতে লাগবে, একটা লোকেশনটা নিতে লাগবে। ঠিক আছে, তোর তো বলতে লাগবে যে ভাই দেখ আমি এই পয়েন্টে এই চার্জটাকে নিয়ে আসলাম, এখন যেই পয়েন্টে নিয়ে আসলাম তার বিভবটা আমাকে কী করে বের করতে হবে।
তার বিভবটা জানার জন্য আমার প্রথমে লোকেশনটা জানতে লাগবে। তো লোকেশনটা আমি কী করে জানবো? একটা মূল বিন্দুর সাপেক্ষে জানবো। তো তার সাপেক্ষে যে পজিশন ভেক্টর সেটা মনে করো আর, তো ওই আর দূরে বিভবটা হচ্ছে এই ভি, এর জন্য আমি এখানে ভি ব্যাকেটে আর করেছি। তার মানে কি এই ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি আর এর ফাংশন, ভিটা হচ্ছে আর এর ফাংশন। ই যদি আর এর ফাংশন হয়, ভি তো অবভিয়াসলি আর এর ফাংশনই হবে, কারণ আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। তো কিউ ইন্টু ভি ইন্টু আর, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। ঠিক আছে, সিম্পল। যদি মাইনাস চার্জ হয় তো মাইনাস কিউ ইন্টু ভি আর। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লু কার জন্য? এক্সটার্নাল এজেন্টের জন্য। তো এখন চলে হয় এবারটা, যদি আমি একটা আধানের পরিবর্তে দুটো আধানকে আনতাম, দুটো, যদি একটা আধানের পরিবর্তে দুটো আধানকে আনতাম ভাবলে কী হবে? শাহরুখ খান, বাংলা শাহরুখ খান। দেখ তারপরে কী হবে দেখ, তো তোমার প্রথমে Q1 চার্জ, তারপরে Q2 চার্জ, তারপরে কী হবে দেখি। প্রথমে দেখ তুই যখন Q1 চার্জটাকে নিয়ে এসছিস তখন W1 কত বল? W1 হচ্ছে Q1 ইন্টু বল ভি R1। মানে এই যে Q1টা যেই পজিশানে আছে তার পজিশন ভেক্টর মনে করো R1, আর সেখানকার টোটাল যে বিভব সেটা হচ্ছে ভি ব্যাকেটে R1। তার মানে R1 ডিস্টেন্স দূরে, ওই মূল বিন্দু থেকে R1 ডিস্টেন্স দূরে বিভব, তার সঙ্গে Q1 গুণ করে দিলি। ঠিক আছে, তো মনে কর Q1 চার্জটা রয়েছে এইখানে, একে একে বুঝিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এইখানে রয়েছে মনে কর Q1 চার্জটা। ঠিক আছে, যার পজিশন ভেক্টর এই পয়েন্ট থেকে, এটা মনে কর মূল বিন্দু R1। ওকে, এবারটা মনে কর Q2 চার্জটাকে নিয়ে আসলি, Q2 চার্জটাকে মনে কর নিয়ে আসলি এইখানে, তখন কী হবে? ঠিক আছে, দেখ Q2 চার্জটাকে যখন নিয়ে আসলি তখন এই ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল আগে থেকে, এই যে ই এর কারণে যে বিভবটা তৈরি হচ্ছে সেই কারণে একটা ওয়ার্ক ডান হবে। তো সেটা মনে কর W2 কত হবে? Q2 ভি ইন্টু R2, ভি ইন্টু R2 না কিন্তু এটা, সরি, ভি ব্যাকেটে R2। তার মানে R2 ডিস্টেন্স দূরে যে বিভবটা সেটা কত? ভি R2। ঠিক আছে, এবার দেখ এই যে তুই ওয়ার্ক ডানগুলো বের করছিস W1 W2, এটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের জন্য, এবার দেখ যখন দুটো চার্জ চলে আসবে তখন এরা তো নিজেদের মধ্যেও একটা ইন্টারাকশন হবে, সেই কারণেও একটা ওয়ার্ক ডান বের করতে লাগবে। করিয়েছিলাম আগে যে আধান সংস্থা যখন চলে আসে একসাথে তৈরি হয় তখন প্রত্যেকটা চার্জের ওপর একটা ইন্টারাকশন করে, সেই কারণেও একটা ওয়ার্ক ডান হয়। তো এখানে তাই হবে, Q1 এর জন্য Q2-র ওপর তারপর তোর Q2-র ওপর Q1 এর জন্য। ঠিক আছে, তো এই ইন্টারাকশনের কারণে ওয়ার্ক ডান কত সেটা মনে করো আমি বললাম W3। তো W3 কত হচ্ছে দেখ এখানে, W3 হচ্ছে বল এদের মধ্যে ডিস্টেন্স মনে কর R12। ঠিক আছে, তাহলে পরে কত হবে দেখ, ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর। তোমার টোটাল যে ওয়ার্ক ডান সেটা কত? বুঝতে পারলি তো? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সোজা, এমন না যে বিশাল কঠিন, সোজা, একদমই সোজা। প্রথমে এক্সটার্নাল ফিল্ডের জন্য বের করলাম, তারপর এক এক করে আমি কী করলাম, দুটোর মধ্যে যে ইন্টারাকশান তাদের জন্য বের করলাম। তো এখান থেকে বেরিয়ে গেল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান। আর কি, এই তো অঙ্ক। এটা হচ্ছে আমার দ্বারা, এটা কিন্তু সব কিন্তু বের করছি আমি এক্সটার্নাল এজেন্টের জন্য। বারবার বলছি, পজিটিভও বেরোতে পারে, এটা নেগেটিভও বেরোতে পারে, সেটা ডিপেন্ড করবে যে বিভব পজিটিভ নাকি নেগেটিভ, এইসব কিছুর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো দেখ এই পর্যন্ত আজকে শেষ, ঠিক আছে। এই যে আমি পড়ালাম, বল তো কোত্থেকে পড়ালাম? বল দেখি তোদের বুদ্ধি কী বলে, কমেন্ট সেকশনে জানা যে দাদা তুমি এইখান থেকে টপিকগুলো চুজ করে আমাদেরকে পড়িয়েছো। তো এর উত্তর হচ্ছে আমি টপিকগুলো চুজ করেছি এনসিইআরটি থেকে, কোনো ছায়া প্রকাশনী না, কোনো মৌলিক লাইব্রেরি না, ভুলভাল কিচ্ছু জিনিস থেকে না। আমি এনসিইআরটি থেকে প্রত্যেকটা টপিক চুজ করে পড়াচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে যে এক্সাম্পলগুলো আছে অসাধারণ এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো আমি করানোর চেষ্টা করছি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আমি কী এক্সাম্পল করাবো মন দিয়ে শোন। আমি করাবো এনসিইআরটি এক্সাম্পল, এইচসি বর্মা এক্সাম্পল, তারপরে যদি সময় থাকে দেন ছায়া প্রকাশনী, কারণ ছায়া প্রকাশনী কপি পেস্ট করে এদিক দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ছায়া প্রকাশনী বল বা অন্যান্য মৌলিক লাইব্রেরি বা এই হেনাতানা কিছু বল, ওইগুলো হচ্ছে কপি পেস্ট জিনিসপত্র। কিন্তু এই এনসিইআরটি আর এইচসি বর্মা, এই দুটো যদি করতে পারিস ভাই, বিশ্বাস কর তোদের যে কী উন্নতি হবে ফিজিক্সে তোরা সেটা ধারণাও করতে পারছিস না। ঠিক আছে,
তো আজকে স্টপ করি এই পর্যন্ত, নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, কখন? সকাল 10টার সময়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।